আজকে আমরা পড়ব বিএনএস-এর চ্যাপ্টার 2 অফ পানিশমেন্ট সেকশন 4 থেকে 7 পর্যন্ত। পানিশমেন্ট আগে আইপিসিতে ছিল চ্যাপ্টার 3-তে, এখন হয়ে গেছে চ্যাপ্টার 2-তে। তাহলে সেকশন 4-এ পানিশমেন্ট বলছে, আর এটা সেকশন 53-তে ছিল আইপিসিতে, ঠিক আছে। এর নিচে বাকি সেকশনগুলোতেও আমি সাইডে এই সেম সেকশন লিখে দিয়েছি যেটা আগে আইপিসিতে ছিল, ঠিক আছে। আমি বারবার বলবো না, আমি প্রথমেই বলে দিচ্ছি যে এখানে যেরকম সেকশন 4 মানে আইপিসিতে এটা 53-তে ছিল। তাহলে পড়ি, দ্য পানিশমেন্ট টু উইচ অফেন্ডার্স আর লায়েবল আন্ডার দ্য প্রভিশনস অফ দি সংহিতা আর। ধারা 4-এ বলছে যে শাস্তি মানে পানিশমেন্ট এই সংহিতায় অপরাধীদের জন্য যে শাস্তিগুলো নির্ধারিত আছে তা হলো কি কি। এতে বলছে ডেথ মানে মৃত্যুদণ্ড। কোনো রকম যদি কেউ ব্রুটালি ক্রাইম করে থাকে তাহলে তাকে ডেথ পেনাল্টিও দেওয়া হয়। তাহলে কোনো অত্যন্ত গুরুতর অপরাধের ক্ষেত্রেও ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে। বিতে বলছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে আজীবন কারাদণ্ড, অপরাধীকে পুরো জীবনের জন্য জেলে রেখে দেওয়া। সিতে বলছে ইমপ্রিজনমেন্ট উইচ ইজ অফ টু ডিসক্রিপশন, নেমলি রিগারাস দ্যাট ইজ উইথ হার্ড লেবার, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিম্পল মানে কেউ যদি কঠোর একদম ক্রাইম করে, টিভিতে যেরকম দেখায় যে জেলে ভরে দিয়ে পাথর ভাঙতে দিচ্ছে, বাথরুম পরিষ্কার করতে দিচ্ছে, আরো অনেক হার্ড কাজে থাকে সেইগুলো করতে দিচ্ছে, তারা হচ্ছে একদম খতরনাকওয়ালা ক্রিমিনাল। আর যেখানে দেখবে যে টিভিতে দেখায় যে একদম হিরো জেলে ঢুকে সাইডে বসে বিড়ি ফুঁকছে, তো তারা হচ্ছে সিম্পল ক্রিমিনাল, তো তাদেরকে সিম্পল ভাবে রাখা হয়, শুধু জেলের মধ্যে ভরে দেওয়া হয়। ডিতে বলছে ফরফিচার অফ প্রপার্টি মানে অপরাধীর সম্পত্তি আইনের অধীনে বাজেয়াপ্ত করা হতে পারে। যেরকম হয় না যে যারা অনেকে ফ্রড করে বাইরের দেশে পালিয়ে যাচ্ছে, মানে সামান পাঠানো হচ্ছে তাদেরকে অথচ তারা আসছেই না রিটার্ন, তো তখন কি করে, তখন তাদের যে সম্পত্তি থাকে সেটা সরকার কবজা করে নেয়। সিভিল কেসে এগুলো অনেক বেশি দেখা যায় যে যারা আবার অনেক বেশি লোন টোন নিয়ে নেয় ব্যাংক থেকে, আর অথচ ওইগুলো আবার ফের ভরতে পারে না, তো তাদেরকে জেলে রেখেও কি করবে, জেলে তো রাখে কিন্তু জেলে রাখার পরেও তাদের তো বকেয়া আদায় করতে হবে না, তো তাদের প্রপার্টি জব্দ করে নেয়। তারপরে ইতে বলছে ফাইন মানে জরিমানা, যেরকম আমরা ট্যাক্স পে না করি বা সিগন্যাল ভেঙে চলে গেলাম, কাউকে গালিগালাজ দিয়ে দিলাম, কাউকে একটা চর মেরে দিলাম, তো সেই ক্ষেত্রে আর জেলে পাঠায় না, কারণ এত বড় ক্রাইম হয়ে যায় না, যেগুলো ছোটখাটো ক্রাইম সেখানে তুমি ফাইন দিয়ে কেটে পড়লে। অ্যান্ড এফ হচ্ছে কমিউনিটি সার্ভিস, এটা দেখো আমি পার্পল রং করে রেখেছি কারণ এটা নতুন অ্যাড হয়েছে। কমিউনিটি সার্ভিস হচ্ছে তোমার সামাজিক সেবা। এই সামাজিক সেবাটা এখন এই কারণে হয়েছে যে তুমি কোনো ছোট মোটো ক্রাইম করলে যার সাজা দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস 3 মাস, ঠিক আছে, কোনো বেশি আহামরি ক্রাইমও না, সেটা কমিউনিটি সার্ভিস মানে অপরাধীকে সমাজের কল্যাণের নির্দিষ্ট সময় সামাজিক কাজ করতে হবে। মানে কোথাও গিয়ে তুমি কাচরা সাফ করলে, কোথাও এনজিওতে গিয়ে তুমি একদম বাথরুম টাথরুম সাফ করলে, এই সব এখন সামাজিক কমিউনিটি সার্ভিসও একটা অপশন আনা হয়েছে যেখানে তোমাকে জেলে পাঠাবে না, এসব সমাজ সেবার কাজে লাগিয়ে দেবে। এটা কেন করা হয়েছে, কারণ ছোট ছোট 1-2 মাসের 3 মাসের জন্য জেলে পাঠিয়ে দিলে জেলের উপরেও চাপ পড়বে, তার থেকে ভালো তুমি বাইরেই থাকো আর তোমাকে সামাজিক সেবায় এরা লাগিয়ে দেবে। তো এটা একটা গুড থিং, ভালোই অ্যাড করেছে। সেকশন 5-এ বলছে কমিউটেশনস অফ সেন্টেন্স, দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য অফেন্ডার কমিউট এনি পানিশমেন্ট আন্ডার দিস সংহিতা টু এনি আদার পানিশমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশনস 474 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। মানে যে বিএনএস আছে মানে আমাদের ক্রিমিনাল কোড অফ প্রসিডিওরে যেটা আছে সেটা মানে বিএনএস এর অনুযায়ী 474-এ কি বলছে যে কমিউটেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় এক ধরনের শাস্তি অন্য কোনো কম কঠোর শাস্তিতে পরিবর্তন করা। মানে তোমার শাস্তি দেখা যাচ্ছে যে আদালত খুব হার্ড শাস্তি দিয়ে দিয়েছে তুমি যা ক্রাইম করেছো তার জন্য, পরে আদালতের মনে হচ্ছে যে না ঠিক আছে এতই কঠোর শাস্তি কেন দেবো, শাস্তিটা একটু কমিয়ে দিই, তো এখানে তোমার কনসেন্ট বলছে অফেন্ডার মানে যে ক্রিমিনাল তার কনসেন্ট ছাড়াই তার শাস্তি কমিয়ে দেবে। আমি জানি না এটা কেন দিয়েছে, মানে কোন ক্রিমিনালই বলবে যে না আমাকে কঠোর শাস্তি দাও, অবভিয়াসলি সবাই যাবে যে তার শাস্তি কমে আসুক বা সহজ হয়ে আসুক কঠোর থেকে, মানে দেওয়ার কি মানে আই রিয়েলি ডোন্ট নো। উপযুক্ত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অপরাধীর সম্মতি ছাড়াই এই
সংহিতার অধীনে প্রদত্ত কোনো শাস্তিকে অন্য কোনো শাস্তিতে পরিবর্তন করতে পারবে, তবে এটি হতে হবে সেকশন 474 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর নিয়ম অনুযায়ী। মানে যদি কারোর দণ্ড আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হয়, তবে সরকার তার শাস্তি জরিমানা বা সহজ কারাদণ্ডতে পরিবর্তন করতে পারবে, এমনকি অপরাধের সম্মতি না নিয়েই। উদাহরণ, এক্সকে দেখা গেল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে সরকার সিদ্ধান্ত নিল যে এক্সের শাস্তি পরিবর্তন করে আজীবন কারাদণ্ড করা হবে, মানে তাকে মারবে না, তাকে লাইফ টাইম কারাদণ্ড দিয়ে দেবে। এই পরিবর্তনকে তাকে জিজ্ঞাসা না করেই করা যাবে। লক্ষ্য রাখতে হবে শাস্তি পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র উপযুক্ত সরকারের, আর এটা করতে হবে নির্দিষ্ট নিয়ম সেকশন 474 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর অধীনে। এবার পড়ি এক্সপ্লেনেশন। ফর দ্য পারপাস অফ দিস সেকশনস দ্য এক্সপ্রেশনস অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মিনস। এবার এখানে একটা কথা উল্লেখ হয়েছে, দেখাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, ঠিক আছে। এই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের মানে কি দাঁড়াচ্ছে সেটার এক্সপ্লেনেশন দিয়েছে যে কি মানে বলতে চাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মানে। এতে বলছে ইন কেস ওয়ার দ্য সেন্টেন্স ইজ আ সেন্টেন্স অফ ডেথ অর ইজ ফর অ্যান অফেন্স এগেনস্ট এনি ল রিলেটিং টু আ ম্যাটার টু which the executive power of the union extends the central government, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার, শাস্তি মৃত্যুদণ্ড মানে ডেথ সেন্টেন্স অথবা অপরাধটি এমন আইনের বিরুদ্ধে যার বিশেষ প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে। ধরো মৃত্যুদণ্ড দিয়েছে, এবার ওই যে অপরাধ সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে চলছে, ঠিক আছে। যেরকম তোমার হয়েছিল নির্ভয়া রেপ কেস, তাহলে অপরাধটা কি হচ্ছে যে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত, ভারতীয় নাগরিকত্ব সম্পর্কিত আইন। তাহলে এখানে যেই সব বেয়ার অ্যাক্ট পুরো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে চলছে সেই অ্যাক্টের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর বিতে বলছে ইন কেস ওয়ার দ্য সেন্টেন্স ওয়েদার অফ ডেথ অর নট ইজ ফর অ্যান অফেন্স এগেনস্ট এনি ল রিলেটিং টু আ ম্যাটার টু which the executive power of the state extends the government of the state within which the offender is sentenced, মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার। তাহলে শাস্তি মৃত্যুদণ্ড বা অন্য এমন আইনের বিরুদ্ধে যার বিষয় প্রশাসনিক ক্ষমতা রাজ্য সরকারের অধীনে, মানে হচ্ছে যে এমন ক্রাইম ঘটেছে যেটা শুধু স্টেটের আন্ডারে। যেরকম কেউ ধরো চিট করলো ল্যান্ড নিয়ে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট রয়েছে সেটার উপরে কেউ ধরো কোনো চিট করলো, ডুপ্লিকেট ডকুমেন্ট বানালো, তাহলে এটার যে আইন মানে ক্রাইমটা হচ্ছে কার আন্ডারে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে হচ্ছে। তাহলে এর কোন সরকার রুল করবে, রাজ্য সরকার রুল করবে, মানে স্টেট গভর্নমেন্ট রুল করবে। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে না। এটা কি করে নির্ণয় হচ্ছে, কারণ যেই ক্রাইমটা করেছে সেই ক্রাইমটার যে বেয়ার অ্যাক্ট সেটা হচ্ছে পশ্চিম বাংলার মানে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্টের অধীনে ক্রাইমটা ঘটেছে, ঠিক আছে, এর এগেনস্টে। তাহলে সেখানে রাজ্য সরকার রুল করবে, আর রাজ্য সরকার যে শাস্তি হবে সেটা পানিশমেন্ট শোনাবে, মানে রাজ্য পর্যায়ে পরিবেশ সংরক্ষা আইন, রাজ্য পর্যায়ে ভূমি সম্পর্কিত আইন, এইসব। তখন উপযুক্ত সরকার যে রাজ্য অপরাধীর বিরুদ্ধে শাস্তি ধার্য হয়েছে সেই রাজ্যের সরকার। সেকশন 6 বলছে ফ্র্যাকশন অফ টার্মস অফ পানিশমেন্ট। ইন ক্যালকুলেটিং ফ্র্যাকশনস অফ টার্মস অফ পানিশমেন্ট imprisonment for life shall be reckoned as equivalent to imprisonment for 20 years unless otherwise provided. এবার দেখো সেকশন 6 বিশাল বড় আমি লিখেছি। সেকশন 6টা বোঝার মতন জিনিস, ঠিক আছে, মানে কেউ এটা এক লাইনে পড়ে বুঝতে পারে না। কি বলছে, শাস্তির মেয়াদের ভাগাংশ। কেমন, যখন কোনো শাস্তির মেয়াদ ভাগাংশ মানে ফ্র্যাকশন হিসাব করতে হয়, ঠিক আছে, যেমন অর্ধেক, 1/3, 1/4 ইত্যাদি, ঠিক। মানে ধরো আমাকে যাই সাজা দিক না কেন সেই সাজার একটা ভাগ করে যে অর্ধেক টাইম আমি সাজা কাটাবো, নাকি 1/3 টাইম আমি সাজা কাটাবো, নাকি 1/4 টাইম আমি সাজা কাটাবো, তখন আজীবন কারাদণ্ড, ঠিক আছে, মানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। একে বলছে 20 বছর কারাদণ্ডের সমান ধরবে যদি অন্য কোনো আইনে ভিন্নভাবে না বলে, মানে অন্য কোনো আইনে আমাকে ধরো আর কিছু সাজা বেশি করে লেখা নেই, এবার আমাকে কোর্ট ইমপ্রিজনমেন্ট ফর লাইফ সাজা দিয়েছে, ঠিক আছে, মানে যাবজ্জীবন জেল। তাহলে যাবজ্জীবন জেল মানে কি, ধরো আমার বয়স হচ্ছে এখন 25, এবার আমি কোনো ক্রাইম করলাম, আমি জেলে চলে গেলাম, এবার আমাকে সাজা দিচ্ছে যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এবার দেখা যাচ্ছে যে আমার 25 বছর বয়স, আমি আরো 50 বছর বাঁচবো, তাহলে কি আমি পুরো 50 বছর জেলে থাকবো?
থাকবো? না, কোর্টের ভাষায় ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বলতে 20 বছর বোঝায়। এবার আমি 40 বছর বয়সে ক্রাইম করে জেলে ঢুকি নাকি 20 বছর বয়সে ক্রাইম করে জেলে ঢুকি, যাই ঢুকি না কেন আমি 20 বছর সাজা কাটাবো। আর ঠিক 20 বছর যেই পুরো হয়ে যাবে তখন আমার বয়স 45 হোক কি 60 হোক আমি বেরিয়ে আসবো, আর বাকি টাইম অ্যাজ আ নর্মাল পিপল হিসাবেই আমি আমার বাকি জীবন কাটাবো বাইরে এসে। তাহলে কি বলছে যে যদি কোনো বিচার বা ক্ষমা বা সাজা রাশের সময় আজীবন কারাদণ্ডের একটি অংশ মানে ফ্র্যাকশন হিসাব করতে হয়, তাহলে সেটি সরাসরি আজীবন হিসাবে না ধরে 20 বছর হিসাবে গণনা করতে হবে। মানে হচ্ছে যে ধরো আমি জেলে গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে 5 বছর আমি জেলে কাটিয়েছি আর আমার ব্যবহার খুব ভালো, দেখাই না টিভিতে যে খুব ভালো ব্যবহারের জন্য কোর্ট খুব ইমপ্রেস হয়ে আমাকে বললো যে ঠিক আছে যাও, তোমার বাকি জীবন যাপন মাফ করে দিলাম আর তুমি এই কটা বছর কাটিয়ে নাও। তাহলে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আমি সাজা পেয়েছি, 5 বছর আমি জেলে কাটিয়ে নিয়েছি। এবার কোর্ট বললো ঠিক আছে তাহলে তোমার বাকি আর 10 বছর কাটিয়ে দেওয়া হবে, তুমি আর 5 বছর জেলে থাকো। তার মানে আমার এখানে 20 বছর থেকে 10 বছর মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আবার পড়ি। ধরা যাক একজন ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কোনো বিশেষ আইনে বলা আছে যে অপরাধী তার সাজাকালীন সময়ে 1/4 ভোগ করলে মুক্তি পেতে পারে। ঠিক, তাহলে আজীবন 20 বছর ধরা হবে, তার 1/4 হচ্ছে 5 বছর, অর্থাৎ সেই ব্যক্তি 5 বছর সাজা ভোগ করলে মুক্তি পাওয়ার যোগ্য বলে গণ্য হবে যদি অন্য আইনে কিছু ভিন্নভাবে না বলা থাকে। এটা কিন্তু এক্সেপশন, ঠিক আছে? এইটা এক্সেপশন এই কারণ যারা একদম খতরনাক ক্রাইম করে এসেছে আর জেলে গিয়ে একবার সাধু হয়ে গেছে, তো সেই সবের ক্ষেত্রে এই লাইনটা বলা থাকে। এবার এর মূল পয়েন্ট বলছে যে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে সরাসরি সারা জীবন নয়, আইনি হিসাবের জন্য 20 বছর ধরা হয়। যদি অন্য কোনো আইনে আলাদা মেয়াদে নির্ধারণ করে তবে সেটি প্রযোজ্য হবে, মানে অন্য কোথাও যদি আলাদা ইন্টারপ্রেটেড করা থাকে তাহলে সেই বয়সটা সেই পানিশমেন্টটা লাগবে। সেকশন 7 বলছে সেন্টেন্স মে বি ইন সার্টেন কেস অফ ইমপ্রিজনমেন্ট হোলি অর পার্টলি রিগিয়ারাস অর সিম্পল ইন এভরি কেস ইন which an offender is punishable with imprisonment which may be of either descriptions, it shall be competent to the court which sentences such offender to direct in the sentence that such imprisonment shall be wholly rigorous or that such imprisonment shall be wholly simple or that any part of such imprisonment shall be rigorous and the rest simple। মানে সেন্টেন্স মে বি হোলি আর পার্টলি রিগিয়ারাস অর সিম্পল, যে শাস্তি হচ্ছে সেই শাস্তিটা কঠোরও হতে পারে আবার সিম্পলও হতে পারে। যেসব ক্ষেত্রে অপরাধের জন্য এমন কারাদণ্ডের ইমপ্রিজনমেন্টের বিধান আছে যা কঠোর মানে রিগিয়ারাস বা সহজ মানে সিম্পল উভয় প্রকারের হতে পারে, সেক্ষেত্রে আদালতের পূর্ণ অধিকার আছে নির্ধারণ করার যে 1 কারাদণ্ডটি সম্পূর্ণ কঠোর মানে রিগিয়ারাস হবে, 2 সম্পূর্ণ সহজ মানে সিম্পল হবে, অথবা 3 এক অংশ কঠোর হবে এবং বাকি অংশ সহজ হবে। এবার এটা প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে যে এরকমটা কেন, যে হাফ কঠোর হবে বা হাফ সহজ হবে বা পুরোটাই কঠোর হবে বা পুরোটাই সহজ হবে কেন? কারণ হচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে এক রাগের চোটে হিংসুটে আর কাউকে একদম চাকু দিয়ে ঘুপে মেরেছে, ঠিক আছে, যারা এক ছোট বাচ্চার রেপ করে দিয়েছে, কোর্ট তাদেরকে এত সহজে ছাড়ে না, তাদেরকে এরকম ভাবে শাস্তি দেয় যে হয় তারা প্রথম 5 বছর একদম কঠোর ভাবে তারা জেলে থাকুক, যাতে ওরা বাইরে বেরিয়ে বুঝুক যে না নেক্সট টাইম যদি এরকম কোনো কাজ করলে আমাকে এত কঠোর সাজা হতে পারবে। আর সমাজকে এটা মেসেজ দেওয়ার জন্যও করে যে কেউ যদি এরকম কোনো কাজ করে, এত খতরনাক ক্রাইম যদি করে, তাহলে তাকেও এত কঠোর শাস্তি দেওয়া হবে। এবার এর মধ্যে সহজ আর কঠোর মিলিয়ে থাকে, প্রথম কঠোর থাকবে, ধরি না এত কঠোর শাস্তি দিয়ে মেরেই ফেলবে জেলের মধ্যে, না তারপরে তাকে সহজটাও দিয়ে দেওয়া হয়। সহজ ভাষায় বোঝাই যখন আইনে বলা থাকে অপরাধীকে কঠোর বা সহজ কারাদণ্ড দেওয়া যেতে পারে, তখন আদালত পরিস্থিতি, অপরাধের প্রকৃতি ও অপরাধীর চরিত্র অনুযায়ী সিদ্ধান্ত নেবে কতটা সময় সে কঠোর পরিশ্রমে জেলে থাকবে আর কতটা সময় সে সহজেভাবে কারাদণ্ডে থাকবে। এবার এই যে জিনিসটা যে আমি আগে বললাম না, সেটাই আদালত কিন্তু পরিস্থিতি দেখে, অপরাধের যে কি সিচুয়েশন ছিল সেটা দেখে এবং সেই অপরাধীর চরিত্রেও দেখে যে সে সেলফ ডিফেন্সে মেরে দিয়েছে নাকি তার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কি না ছিল না। যদি তার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে যে না এ আগেও চুরি চাকারি করতো বা এর আগেও রেপের এফআইআর কেস আছে বা কারোকে কালপেবল হোমিসাইড এর একটা কোনো এফআইআর এর
রেকর্ড আছে তাহলে তাকে কঠোর শাস্তিতে দেবে। আর যদি দেখে যে না প্রথমবার ক্রাইম করেছে, আগে কোনোদিন চুরি করিনি বা আগে কোনোদিন মার্ডার করিনি, তাহলে তাকে এরকম সহজ সিম্পল ভাবে ইমপ্রিজনমেন্ট দেবে। উদাহরণ, ধরা যাক আদালত কোনো ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দিল এবং আইনি অনুযায়ী সেটি কঠোর বা সহজ উভয় প্রকারের হতে পারে, তাহলে আদালত নির্দেশ দিতে পারে পুরো 6 মাস কঠোর পরিশ্রম কারাদণ্ড হবে, অথবা পুরো 6 মাস সহজ কারাদণ্ড হবে, অথবা 3 মাস কঠোর আর পরের 3 মাস সহজ হবে। কিন্তু এই সবগুলোই ওই সিচুয়েশন, ওর ক্যারেক্টার, এসব দেখে হবে। তাহলে মূল পয়েন্ট কি হচ্ছে যে আদালতের হাতে এখতিয়ার থাকে সাজার ধরন নির্ধারণের। কঠোর কারাদণ্ড মানে অপরাধীকে শ্রম মানে হার্ড লেবার করতে হবে, সহজ কারাদণ্ড মানে জেলে রাখা হবে কিন্তু বাধ্যতামূলক শ্রম করাবে না, মানে কোনো রকম কাজবাজ করাবে না। আর আদালত চাইলে 2 প্রকার সাজা মিশিয়েও দিতে পারে, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও আবার একটা ব্যাপার আছে যে দেখা যাচ্ছে যে কোর্ট পুরো হার্ড কঠোর রিগ্রিয়াস একদম ইমপ্রিজনমেন্ট দেবে, কিন্তু প্রথম দেখা যাচ্ছে যে প্রথম 1 মাস ধরো ওকে কঠোর শাস্তি দিল, তার পরের 1 মাস কিন্তু আবার তাকে সহজ শাস্তি দিতে হবে, ঠিক আছে। এইভাবে মিলিয়ে জেলের মধ্যে দেয়। আজকের জন্য এতটুকু।